এবার বিপিএল এর শুরু থেকে যেটা হচ্ছে যে আমরা নানা রকম পারফরমেন্স দেখতে পাচ্ছি, বিশেষত ব্যাটে পারফরমেন্সটা অনেক ভালো হচ্ছে, অনেক রকমের মজার মজার ঘটনা ঘটতেছে। তার ভিতরে গতকালকে রাতটা একটা থ্রিলারের রাত ছিল। বিশেষ করে আমাদের সোহান, নুরুল হাসান সোহান যে কাণ্ড করছে সেটা নিয়ে আসলে বিরাট কিছু বলা দরকার। সোহান ভালো করছে, সঙ্গে আমাদের শামীম ছোট্ট একটা ক্যামিও ইনিংস খেলছে, দুর্দান্ত করছে। তারপর তানজিদ তামিম ভালো ব্যাট করছে। সব মিলে কালকে রাতে শুধু পারফরমেন্স নিয়েই অনেক কথা বলা যায়, কিন্তু আমি আজকে মূলত কথা বলবো কালকে রাতে প্রায় কিচ্ছু করতে না পারা, বলা চলে টি-20 ক্যারিয়ারে সবচেয়ে খারাপ পারফরমেন্স করা নাহিদ রানাকে নিয়ে। আমি একটু বলতে চাই যে এই যে রংপুর দলটা, তাদের নিজেদের কি কোনো আদৌ সেন্স আছে কিনা, আর বিসিবি এদের সঙ্গে কি কমিউনিকেট করতেছে আমাদের নাহিদ রানার যত্ন নেওয়ার ব্যাপারে। আমার মনে হচ্ছে যে পুরো একটা ফালতু ব্যাপার হচ্ছে, এই ছেলেটাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা চলতেছে এই টি-20 টুর্নামেন্টটার ভেতর দিয়ে। সেই ব্যাপারটা একটু আলোচনা করব, সঙ্গে পারফর্মারদের নিয়ে দু চারটা লাইন বলবো। শুরুতে একটু পারফর্মারদের কথা বলে, বিশেষত সোহান যেটা করছে এটা তো আজকে ধরেন এত কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই আমার মুখে আপনাদের শুনতে ভালো লাগবে না, কারণ আপনারা তো চোখের সামনে দেখছেন সে যেটা করছে। টি-20 ক্রিকেট হিস্ট্রিতেই একটা অনন্য ঘটনা। লাস্ট ওভারে 26 চেস করে জেতা, যে কোনো ফরম্যাটে যে কোনো জায়গায়, এটা গলির ক্রিকেটেও একটা বড় ব্যাপার। সেখানে সে শুধু ওই 6 বলে 26 রান কাভার করছে তা না, ওখানে 30 রান তুলে নিচ্ছে। মানে 7 বল খেলে সে 30 রানে একটা ইনিংস খেলছে, অবিশ্বাস্য। সেখানে আবার শুরুর দিকে অনেক নাটকীয়তা ছিল, প্রথমেই আউট হয়ে যেতে পারতো, নানা রকম নাটকীয়তা ছিল। সবচেয়ে বড় কথা সোহানের এই যে হার্ড হিটিংটা, মানে 450-এর কাছাকাছি স্ট্রাইক রেটে এই যে হার্ড হিটিং 6-7টা বলে, এই জিনিসটা কিন্তু আমাদের নির্বাচকরা, আমাদের ম্যানেজমেন্টে চাইলে একটু চেয়ে দেখতে পারেন। যে আমরা যে 6-7 নম্বরে কাউকে খুঁজি, সেজন্য এখন তো সবচেয়ে বড় দাবিদার শামীম, এবং শামীম ওই জায়গাটা প্রায় হোল্ড করে ফেলছে। কিন্তু আমি মনে করি যে এখানে ব্যাকআপ হিসেবে সোহান নিজেকে যে দাবিদার ঘোষণা করা, সেই জিনিসটা কিন্তু করতেছে। আমরা সোহানকে ওয়ান সাইডেড খেলোয়াড়, অমুক তমুক নানা রকম বলতে পারি, না আমি সবসময় বলি যে রেজাল্ট ইজ দ্য লাস্ট থিং। আপনি কিভাবে রান করতেছেন, কোথায় রান করতেছেন, এটা ম্যাটার করে না। আজকের দিন এটা কোনো ম্যাটার করে না যে যে কোচদের পছন্দ না, স্টাইল পছন্দ না, দর্শকের দেখতে ভাল লাগবে না, যে সব বল সে হেঁটে গিয়ে বানায় এনে এ সাইডে মেরে দিচ্ছে, এটা দেখতে আপনার হয়তো ভাল লাগবে না, কিন্তু সে যদি রান পায় ওইটাই শেষ কথা। এখন কথা হচ্ছে যে সোহান এভাবে সব জায়গায় রান পাবে কি না, এটা যদি আমরা কনফার্ম হই তাহলে কিন্তু সোহানকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে সোহান বাংলাদেশের সেরা উইকেট কিপার, ফলে ওরকম একটা অলরাউন্ডারকে আপনি যখন দলে পাবেন আপনার চেহারা বদলে যাবে। আমি মনে করি সোহানের ব্যাপারটা রিথিঙ্ক করার টাইম চলে আসছে। সোহানকে যথেষ্ট অবহেলা করা হয়েছে, এবং যেটুকু যা দুর্বলতার কথা বলা হয় সেইটুকু আমার মনে হয় সোহানকে নিয়ে একটু টপ লেভেলে কাজ করলে আরও অনেক ডেভেলপমেন্টও হবে। সেক্ষেত্রে সোহান বারবার যেটার মুখোমুখি হয়েছেন, দু একটা ম্যাচ খেলছেন, একটু ভালো করছেন, তারপরে এবার বাদ পড়ে গেছেন টিম কম্বিনেশনের জন্য। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তো আরেকটা জিনিস, সোহানের এই জায়গাটা অলরেডি যে প্রায় ধরে ফেলছে, তার যার কথা বলতেছিলাম, আমাদের শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি অলরেডি এই বিপিএল তো না, অলরেডি এই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকেই বুঝাই দিছে যে সে ফিরে আসছে, প্রবল প্রতাপে ফিরে আসছে। সেই জায়গাটা প্রায় ধরে ফেলছে। 6-7 নম্বরের যে পাওয়ার হিটিংটা, ওই ব্যাপারটা মানে ব্লাইন্ড হিটিং বলি আমি এটারে, যে আপনাকে ওখানে ব্লাইন্ড হতে হবে, বিশেষত শর্টার ফরম্যাটে। আপনার কিছু ভাবলে চলবে না, আপনার মানে আর লোকে বলে না যে ওর মাথায় কম আছে, ও শুধু জোরে মারতে চায়। কিছু পজিশন এবং কিছু টাইম, আপনি টি-20 যখন 6-7 ব্যাট করবেন, বা ওয়ানডেরও 6-7 ব্যাট করবেন, আপনাকে আসলেই ব্লাইন্ড হতে হবে। আপনার অত ভাবলে চলবে না, আপনার অত ওইখানে জ্ঞান ফলানোর টাইম নেই। ওই জিনিসটা শামীমের ভিতর 16 আনা আছে। আর ইদানিং সে ডিভিলিয়ার্সের কাছ থেকে শিখতেছে, আপনারা জানেন, মানে ইউটিউব দেখে। আর ডিভিলিয়ার্সের খুব ভক্ত। ইদানিং সে প্রায় 360 হয়ে যাচ্ছে, মানে শুয়ে পড়ে ছক্কা মেরে দেয়, ওয়ান হ্যান্ডেড ব্যাট করে, নানা রকম করতেছে, এবং দুর্দান্ত বডি ব্যালেন্স তৈরি হচ্ছে। এছাড়া আমাদের তানজিদ তামিম বেশ ভালো করতেছে। তানজিদ তামিম গতকালকে একটা 50+ ইনিংস খেলছে, খুব ভালো করতেছে। সাইফ হাসান ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে, এদের নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে একটু নাহিদ রানার ব্যাপারটা বলি। দেখেন, নাহিদ রানা যখন আমাদের এই সার্কিটে আসলো, দুটো জিনিস, দুটো শব্দ আপনারা সবচেয়ে বেশি শুনছেন। একটা হচ্ছে ইনজুরি কনসার্ন, দুইটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তো এই জায়গাটায় আমরা বারবার গর্ব করে বলছি যে বাংলাদেশের ক্রিকেট বদলায় গেছে।
সত্যিই আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেট বদলায় গেছে। ইনজুরি কনসার্ন তো কারো কিছু করার নাই, মানে যেটা ন্যাচারাল ইনজুরি, আমি যেটা বলি ফ্রিক ইনজুরি, ওই ব্যাপারে তো কারো কিছু করার নাই। এখন ও রান আপ থেকে ফিরতে গিয়ে একটা ওই গড়ায় আসা বলের উপরে পা দিয়ে যদি পড়ে যায়, যেটা আমাদের বেশ কয়েকটা ফাস্ট বোলারের ক্ষেত্রে হয়েছে, বা বাউন্ডারি লাইনে গিয়েও যদি দড়ির উপরে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পায়, এরকম আজগুবি ব্যাপারে তো কিছু করার নাই, এটা একদম স্রষ্টার হাতে। কিন্তু মূল যে ইনজুরি কনসার্ন, এটার সঙ্গে রিলেটেড হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ফাস্ট বোলারদের ক্ষেত্রে এই একটা জিনিসই আসলে ম্যাজিক। তা বাকিটা তো আসলে আপনি নেটে সে প্র্যাকটিস করবে, তার মাসল পাওয়ারটা সব কিছুর উপরে নির্ভর করে, কিন্তু ম্যাজিকটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। পৃথিবীর সব ফাস্ট বোলারকে এটা অন্তত গত 20 বছর ধরে মূলত যেভাবে সারভাইভ করানো হয়, সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। আপনি কোন ম্যাচ খেলবেন, কোন ম্যাচ খেলবেন না, কতটা রেস্ট দেওয়া হবে, এটা সায়েন্টিফিক উপায়ে ঠিক হবে। এবং এইটা ভাই ওই যে ছেলে খেলা না, যে ফ্রাঞ্চাইজির হাতে ছেড়ে দিলাম, ফ্রাঞ্চাইজি যা খুশি করলো। আমি যতদূর জানি বিসিবিতে এই কাজটা শুরু হয় একদম তাদের যে চিকিৎসা বিভাগ, এই চিকিৎসা বিভাগের প্রধানের হাত ধরে, মানে দেবাশিসদার হাত ধরে। উনি মূলত একটা ম্যাপিং করেন, বাকি বিশেষজ্ঞ ফিজিও এদের নিয়ে বসে একটা ম্যাপিং করেন যে কোন খেলোয়াড়ের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কেমন হবে। সেই ম্যাপিংটা ন্যাশনাল টিমকে দেওয়া হয়, বা ওখানে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচেরও একটা দারুণ ইনপুট থাকে। সব মিলে ওনরাই ঠিক করেন যে নাহিদ রানা বা এরকম ফাস্ট বোলার যারা, আমাদের তো ইতিহাসে সেরা ফাস্ট বোলার নাহিদ রানা, ফলে তার ক্ষেত্রে এটা আরও কশাসলি করা হচ্ছে। আমরা দেখতেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাহিদ রানার সামনে হাতছানি থাকলেও যে পরের ম্যাচে খেললে হয়তো আরও একটু জোরে বল করতে পারতো, বা ওই ম্যাচে হয়তো আমাদের রেজাল্টও বদলায় দিতে পারতো, তারপরেও ইন্টারন্যাশনালে তারে কিন্তু র্যান্ডম রেস্ট দেওয়া হচ্ছে। যে টানা 3টা টি20, প্রথমটা খেলানো হচ্ছে, দ্বিতীয়টা ড্রপ, আবার তৃতীয়টায় খেলতেছে। শুধু নাহিদ রানার ক্ষেত্রে না, এটা আমি দেখতেছি সবার ক্ষেত্রে করা হচ্ছে। দ্যাটস বিউটিফুল, এটা দেখতেও ভালো লাগে। আমাদের পেস বোলিং নিয়ে যে চিন্তা ভাবনা হচ্ছে, বিসিবি ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখতেছে, এগুলো তো ঠিক আছে। কিন্তু ফ্রাঞ্চাইজি এটা কি করতেছে? নাহিদ রানা গত 4 দিনে 3টা ম্যাচ খেললো, এটা তো হয় না। 4 দিনের ব্যবধানে 3টা টি20, এরকম কম্প্যাক্ট টি20। দেখেন, যতই ব্যাটিং নিয়ে আমি উচ্ছ্বাস প্রকাশ করি, অলরেডি তামিম ইকবালের মতো খেলোয়াড় কিন্তু শাউট করা শুরু করছে যে এই যে ছোটো মাঠে খেলা হচ্ছে, বোলারদের শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। গুড লেন্থ ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারি, তারপরেও বোলার ছক্কা খেয়ে যাচ্ছে। 58 মিটার 59 মিটারের মাঠ, একদম মানে ব্যাট কোনো ক্রমে লাগায় দিলে ছক্কা হয়ে যাচ্ছে। এরকম জায়গায় বল করাটা একটা খেলোয়াড়ের জীবন শক্তি শুষে নেয়। 4 ওভার টি20তে বল করা এমনিতেই টেস্টে একদিনে 20 ওভার বল করার মতো, কারণ অনেক বেশি প্রাণ শক্তি শুষে নেয় ওইটুক সময়ের মধ্যে। তার উপরে যখন আপনি দেখতেছেন আপনার বলে বলে ছক্কা হয়ে যাচ্ছে, আপনার সেরা ডেলিভারিটা করছেন, ছক্কা হয়ে গেছে, ফলে সে আরও মোরালি ডাউন হয়, তারপর আরও বেশি তার জীবনী শক্তি কমে যায়। এরকম অবস্থায় শরীরটাও ভেঙে আসে খুব দ্রুত। আর এমনিতেই 4 দিনের ব্যবধানে 3টা ম্যাচ খেলা কোনো আইডিয়াল সিচুয়েশন না। সেটা তো আমাদের বিপিএলে মৌলিক ত্রুটি, যে এত দ্রুত সময়ে খেলতে হয়, মানে এটা তো ফিকচার হয় না আমাদের। হোম অ্যান্ড অ্যাওয়ে হলে এটা হতোও না। এটা হচ্ছে দ্রুততম সময় এক একটা পর্ব শেষ করা, সিলেট পর্ব, চিটাগাং পর্ব শেষ করা, এই সব টার্গেটে করা হয়। তো ঠিক আছে, এটা বাকিরা হয়তো নিতে পারবে, কিন্তু আপনার একেবারে ইয়াং এবং পৃথিবীর এখনকার সবচেয়ে সেন্সেশনাল ফাস্ট বোলার, সে তো এটা নিতে পারবে না। নিতে যে পারবে না সেটা কিন্তু আমরা বুঝতেছি। দেখেন, এই 4 দিনে যে সে 3টা ম্যাচ খেলছে, 3টার ভিতর 2টাতেই সে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান লিক করছে। একটাতে 45 রান দিয়েছে, একটাতে 47 রান দিয়েছে। মাঝখানে একটা ম্যাচে সে 3 উইকেট নিয়েছে 21 রানে। মানে বুঝতে পারতেছেন যে নাহিদ রানা কিন্তু অলরেডি তার ওই যে বলে মানে ডিক্লাইনিং, ওই জিনিসটা এই সিজনে শুরু হয়ে গেছে। এমনিতেই তার সিজনটা যাচ্ছে খুব টাফ। সেই আপনার রাওয়ালপিন্ডিতে, এর আগে সিলেটে তার অভিষেক হয়েছে, কিন্তু সেই রাওয়ালপিন্ডিতে টেস্ট দিয়ে শুরু করছে, তারপর থেকে কিন্তু টানা খেলার মধ্যে আছে। যতই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম হোক, টানা খেলার মধ্যে তো আছে, ট্রাভেল করতেছে, খেলতেছে, নেট করতেছে, খেলতেছে। মানে আমাদের তো এখন আর ওই যে সিজন অফটা নাই। আগে যেটা অফ সিজন ছিল, একটা 3-4 মাসের গ্যাপ পেত খেলোয়াড়রা, এখন আর সেটা নাই পৃথিবীর কোথাওই, এখন আর অফ সিজন নাই। ফলে খেলোয়াড়দেরকে এখন সারা বছর টানা খেলার মধ্যে থাকতে হয়। এই অবস্থায় প্রথমত আমি বিসিবিকে একবারে চার্জ করব, এটা বিসিবির মানে ভয়ানক ব্যাপার যদি বিসিবি এটা ওই রংপুর টিমের সঙ্গে আলোচনা না করে থাকে যে নাহিদ রানারে কিনছেন ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু ওই যে টানা 4 দিনে 3 ম্যাচের শিডিউলগুলো যখন আসবে ওই সময় সব ম্যাচ খেলাইতে পারবেন না। এটা কঠোরভাবে বলা দরকার ছিল, বলার দরকার ছিল বললেও ঠিক বোঝা যায় না, এটা না বললে ক্রাইম করা হয়েছে।
এরপরে আমি রংপুর ম্যানেজমেন্টের কাছে বড় জোর বিনীতভাবে অনুরোধ করতে পারি যে তাকে এইভাবে খেলায় না। দেখেন ঢাকার বিপক্ষে যে ম্যাচটা হলো ওখানে 3 উইকেট পাইছে, ঠিক আছে, ওই ম্যাচটা তো আপনাদের জিততেই হবে এমন কোনো দরকার ছিল না। মানে আপনারা তো অলরেডি প্রায় প্লে অফ নিশ্চিত করে ফেলছেন। আর আপনারা যেরকম খেলতেছেন একটা দুইটা ম্যাচ হেরে গেলেও আপনারা দুর্দান্তভাবে সম্ভবত গ্রুপ সেরা হয়েই যাবেন। এর মধ্যে যে ঢাকার বিপক্ষে ম্যাচটা বা গতকালকে রাতের ম্যাচটা, এই দুটো ম্যাচ অনায়াসে নাহিদরে রেস্ট দেওয়া যেত। আপনাদের ভালো ব্যাকআপ আছে, এমনিতেই আপনারা ফ্রন্ট লাইন 6টা বোলার নিয়ে খেলতেছেন। এখানে নাহিদ রানারে ড্রপ করে যদি একজন ব্যাটসম্যানও বাড়ান তাও কেউ আপনারা হারবেন না। দ্বিতীয় কথা, আপনাদের ব্যাকআপ পেসারও আছে। যদি 6টা ফ্রন্ট লাইন বোলার খেলাইতেই চান, নাহিদরে ড্রপ করে আরেকটা কাউরে ঢুকান। কিন্তু নাহিদরে কেন ওই প্রেশারটা দিচ্ছেন? নাহিদ রানার মুখের দিকে তাকান, ও এক একটা ডেলিভারি করতেছে। এটা আমি মাঝে আমার বাড়ি বসে কন্টেন্ট করতেছি তখনই বলতেছিলাম যে ও একটা চার খাইছে, খাওয়ার পরে মনে হচ্ছে কেঁদে দিবে। আর ওই বাচ্চাটা জানে যে আমি যেখানে যাব আমি জিততে আসবো। ও তামিম ইকবালের মতো ব্যাটসম্যানের নিয়ে এই বিপিএলের শুরুর দিকে ছেলে খেলা করছে। কারণ ও যখন পুরোপুরি ছন্দে থাকে, ও যখন ফিজিক্যালি সতেজ থাকে, তখন ওর সামনে তো পৃথিবীর কোনো ব্যাটসম্যান না। কিন্তু টায়ার্ডনেসের সঙ্গে তো কেউ পারবে না। অল্প বয়স, মুখে বলতেছে যে মাঠে নামলে গুলি খাইতে হবে, আপনারা তাই বিশ্বাস করে নিচ্ছেন? ওরে তো এখন আপনি যদি চাঁদে যাইতে বলেন ও চাঁদে চলে যাবে। ওরে আপনি শোয়েবের সঙ্গে যদি পেসের কম্পিটিশনে নামতে বলেন ও তাই নেমে যাবে। বয়স কম তো, ও তো এখন জোশে টকবক করে ফুটতেছে, যা বলবেন তাই করবে। মানে আর সেটা তো আসলে যে কোনো বয়সেই আমাদের ক্রিকেটাররা করে। আমাদের ক্রিকেটাররা কোনো কিছুতে না বলে না। আগে 2-4 জন বলতো, কিন্তু এখন যে এই টকবকের জেনারেশন, এরা বলবে না। এরা প্রত্যেকে জান লড়াই দিতে আসছে ক্রিকেট মাঠে, কিন্তু এদের ইউজটা আমাদের জানতে হবে। রংপুর ম্যানেজমেন্টের উপরে তো আমি দাবি করতে পারি না, কারণ রংপুর ম্যানেজমেন্ট টাকা দিয়ে কিনছে। যদি বিসিবি তাদের শর্ত না দেয়, তারা বলবে যে আপনি এগুলো বলেন কেন, আমি তো নাহিদরে বসাইতে বাধ্য না। আমার কেনা খেলোয়াড় নাহিদ, প্রয়োজনে রাত 3টায় উঠে ওরে দিয়ে আমি আরও 10 ওভার বল করাবো। হ্যাঁ, করাইতে পারেন ভাই, আপনারা টাকা দিয়ে কিনছেন। অফিসিয়ালি আপনাদের আমরা আটকাইতে পারি না, আমরা দর্শকরা বলতে পারি না যে নামায়েন না। অফিসিয়ালি এটা বলার মুখ আমাদের নাই, কারণ বিসিবি সেই মুখ শেষ করে রাখছে। বিসিবি তো কত বড় অপগণ্ড, সেই অপগণ্ডামি। আমি বোর্ডের কথা বলতেছি না, এগুলো বোর্ডের দেখার বিষয় না, ডিরেক্টরদের দেখার বিষয় না। এটা দেখবে ক্রিকেট অপারেশনস। এটা ক্রিকেট অপারেশনস যখন যে কোন খেলোয়াড় কোন টিম কিনলো, ওই টিমের সঙ্গে আলোচনা করা, চিঠি দেওয়া, এই কাজগুলো করবে। ওই যে বলছি যে কোনো কর্পোরেট কাঠামোর কিচ্ছু গড়ে ওঠে নাই। এরা জানেই না যে এই প্রসেসটা নাহিদরে বিক্রি হয়েছে, এরা দেবাশিস দ্বারে জানাবে যে নাহিদরে তো রংপুর কিনছে, এ হচ্ছে রংপুরের ফিকচার। দাদা আপনি আমাদের একটা শিডিউল দেন তো, ওরা সর্বোচ্চ কত ম্যাচ খেলানো যাবে। সেই অনুযায়ী ক্রিকেট অপারেশনস চিঠি দিবে রংপুররা, যে আপনারা প্রয়োজনে কম্পেনসেশন পাবেন, ওরে এত ম্যাচ ড্রপ করতে হবে, এই ম্যাচ খেলাইতে পারবেন সর্বোচ্চ, এইটার ওরে টাকা দিতে হবে না এটার বিনিময়ে, এরকম একটা চিঠি দিবে। বা বিসিবি বললে কম্পেনসেশনের দরকার নেই, কিনছেন ওই পর্যন্তই যথেষ্ট, আমি যে কয় ম্যাচ বলবো ওই কয় ম্যাচ খেলাবেন। এটা বিসিবির টুর্নামেন্ট, তারাও তো বিনা টাকায় টুর্নামেন্ট খেলতেছে। এখনো পর্যন্ত একটা পয়সা গ্যারান্টি মানি দেয় নাই, একটা পয়সা খেলোয়াড়দের টাকা দেয় নাই। কিসের এত পুতু? আপনি ডাইরেক্ট চিঠি দিয়ে দেবেন যে এই কয় মাস খেলাইতে পারবেন। এই গার্ডসই দেখাইতে পারেন না, গার্ডস দেখানো তো পরের হিসাব। আমি নিশ্চিত ক্রিকেট অপারেশনসের কারোর মাথায় এটা নাই, বোর্ডের কারোর মাথায় এটা নাই যে এই ব্যাপারগুলো দরকার। শুধু নাহিদ রানার কথা বলি কেন, আরও যে বাচ্চা পেসাররা আছে সবার ক্ষেত্রে এটা করা দরকার। তানজিম সাকিবের ক্ষেত্রে করা দরকার। তানজিম সাকিবেরও তো একই প্রবলেম হবে। এখনই হচ্ছে কিনা আমি তানজিম সাকিবের লাস্ট ম্যাচ দেখি নেই, দেখা যাবে ও টায়ার্ড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পেসারের ক্ষেত্রে এই থেকে দেবাশিসদার থেকে একটা চার্ট নিয়ে সেইটা ওই সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিরে দেওয়া দরকার ছিল। কি করে উপরওয়ালা জানে, আমি জানি না। 2 দিন পরে বলবে যে আমাদের পেসাররা করতে পারতেছে না। এই যে 2 দিন পরে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, আজকে আপনি তানজিম সাকিব নাহিদ রানাদের এরকম একটা অবস্থার মধ্যে ঠেলে দিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে এরা কি বল করবে, কিভাবে এরা সোজা হয়ে দাঁড়াবে? তো রেস্ট রিকভার করতেই 1.5 মাস সময় লাগবে এক একজনের। এখন উপরালা করেনি। শোনেন, টায়ার্ডনেসের সবচেয়ে বাজে দিক যেটা, আপনারা ভাবতেছেন যে দাদা অনেক ফাও কথা বলতেছে, আর টায়ার্ড হইলে 4বার টায়ার্ড হবে, সারা রাত ঘুমাবে, পরদিন সকালে ঠিক হয়ে যাবে। ভাই দুনিয়াটা এত সোজা না, এখানে অনেক কিছু আছে। আপনি যত টায়ার্ড হবেন তত আপনার মাসেলের সফট টিস্যু ছেঁড়া শুরু করবে, ভেতরে ভেতরে সফট টিস্যু
ছিঁড়ে রয়ে গেছে। এরপরে পরের দিন যখন ওই সফট টিস্যু ছেঁড়া অবস্থায় আপনি প্রচণ্ড জোরে এসে বল করার চেষ্টা করবেন, আপনি দেখা যাবে হ্যামস্ট্রিংয়ে টান লেগে আপনি একদম শুয়ে গেছেন, বা আপনার হয়তো শোল্ডার খুলে গেছে। মানে আপনার ইনজুরিতে পড়ার একটা পূর্ব শর্ত হচ্ছে আপনার শরীর আগে ক্লান্ত হইতে হবে, আপনার শরীরে বিভিন্ন জায়গায় সফট টিস্যু ছিঁড়ে থাকতে হবে। সেটা হচ্ছে প্লেয়িং ইনজুরির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই এইরকম অবস্থায় যে কোনো মুহূর্তে, উপরওয়ালা না করুক, আমার কথা মাফ করে দিক, উপরওয়ালা না করুক, যে কোনো মুহূর্তে নাহিদ রানা ইনজুরিতে পড়তে পারে এবং ভয়াবহ ইনজুরি হয়ে যেতে পারে, যে একদম পেশি ছিঁড়ে যেতে পারে, দেখা যাবে 6 মাসের জন্য মাঠের বাইরে। এবং মানে এইসব ক্ষেত্রে যেটা হয়, মানে আমি বলতে চাচ্ছি না, আমার কেন জানি মনে হচ্ছে যে মানে বলতেও ভয় লাগতেছে, এই রকম ইনজুরিতে, ক্লান্তিজনিত ইনজুরিতে যদি একবার পড়ে, তাহলে এই নাহিদ রানা আর থাকবে না। যত যত্ন নিয়েই আপনি ফিরে আনেন না কেন, পৃথিবীর সেরা রিহ্যাব সেন্টারে পাঠান, রিহ্যাব করায় ফিরে আনান, এই নাহিদ রানা আর জীবনেও ফিরবে না। যে নাহিদ রানারে নিয়ে আমরা উচ্ছ্বসিত, শন টেইট থেকে শুরু করে সবাই উচ্ছ্বসিত, অ্যালেক্স সেলস বলে যে ওরে নেটে খেলতে ভয় লাগে, মানে দিন দুনিয়া সবাই উচ্ছ্বসিত এবং আতঙ্কিত, সেই নাহিদ রানা আর থাকবে না যদি এইরকম একটা ক্লান্তিজনিত ইনজুরিতে একবার পড়ে। হি উইল বি ফিনিশড। সেই জিনিসটা করতে চাচ্ছেন? জাস্ট বিসিবিরে জিজ্ঞেস করি, সেই জিনিসটা করতে চাচ্ছেন? এত কষ্ট, আমি বারবার বলি যে আমরা যোগ্য না, তারপরে উপরওয়ালাই নাহিদ রানা, তানজিম সাকিব, রিশাদ এদেরকে আমাদের গিফট করে, হাসান এদেরকে আমাদের গিফট করে, সেই গিফট এইভাবে নষ্ট করতে চাই আমরা? এটা কোনো কথা? সবাইকে শুভেচ্ছা। আমি আশা করি যে বিসিবি একটু কানে নেবেন কথাটা। এখনই রংপুরের সঙ্গে কথা বলেন, কথা বলে নাহিদ রানার রেস্টের ব্যবস্থা করেন, প্রয়োজনে নাহিদ রানারে উইথড্র করে নেন, যথেষ্ট হয়েছে এবারের মতো বিপিএল খেলা, নাহিদ রানারে উইথড্র করে নেন, নাহিদ রানা এবার আর খেলবে না, বাকি সময়টা সে রেস্ট নিবে, বাড়ি পাঠায় দেন, ও যে ঘুমাক, বাচ্চাদের সঙ্গে আড্ডা দিক, ওর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিক। সবাই ভালো থাকবেন, যে কোনো মূল্যে আমাদের নাহিদ রানারে সেভ করতে হবে। সবাই ভালো থাকবেন।